15টি দফা দিয়েছি, তো আপনাকে এখনই পূরণ করতে হবে, অন্যথায় এই নৈরাজ্য তো বন্ধ হবে না। আমরা মনে করি এটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে গণমাধ্যমের সম্মুখে জাতির সামনে হাজির করেছি সেটি আগামী 48 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। প্রথমত, নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করার মাধ্যমে সংস্কার করতে হবে এবং দলীয় ও স্বজনপ্রীতির মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সকল কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত, যারা 14 সালে, 18 সালে, 24 সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্নভাবে এজেন্ডা বাস্তবায়ন করেছে, তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এখন তো রাজনৈতিক সরকার ক্ষমতা নিলে সেটাতে কেউ সমর্থন দেবে না, একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে। ইউনূস স্যারকে প্রধান করে আমরা প্রস্তাবনা দিয়েছি যে 15 সদস্য হতে পারে কিংবা 11 সদস্য। কারাগারে ছিলাম তো, কারাগারে সব পত্রিকা ঢোকে, প্রথম আলো পত্রিকা কারাগারে ঢোকে না। নির্বাচন কমিশনের বিচার এবং যত মানুষের উপর অত্যাচার করা হয়েছে, যত প্রশাসন এবং প্রতিষ্ঠান থেকে প্রত্যেকের বিচার চেয়ে 15 দফা ঘোষণা করেছে বিপি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ। দর্শক, তাদের এই পরিষদ এবং তারা যে 15 দফা ঘোষণা করেছে সেটা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন পূরণ করার জন্য। আমরা দেখব এই দফার ভিতরে 15 দফার ভিতরে কি কি রয়েছে, কি কি গুরুত্বপূর্ণ এবং 24 ঘন্টার মধ্যে এগুলো পূরণ করা সম্ভব কিনা। চলুন আমরা তাদের আলোচনা শুনবো এবং দফাগুলো শুনবো। 15টি দফা দিয়েছি, তো আপনাকে এখনই পূরণ করতে হবে, অন্যথায় এই নৈরাজ্য তো বন্ধ হবে না। আমরা মনে করি এটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে গণমাধ্যমের সম্মুখে জাতির সামনে হাজির করেছি সেটি আগামী 48 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। প্রথমত, নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করার মাধ্যমে সংস্কার করতে হবে এবং দলীয় ও স্বজনপ্রীতির মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সকল কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত, যারা 14 সালে, 18 সালে, 24 সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্নভাবে এজেন্ডা বাস্তবায়ন করেছে, তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশ, র্যাব, বিজিপি, গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের যারা গুম, খুন ও সাম্প্রতিক গণহত্যার সাথে জড়িত তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রশাসনের কতিপয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই কতিপয় ব্যক্তিকে সরিয়ে দিলেই হবে না, এরকম হাজারো ব্যক্তি রয়েছে বিভিন্ন জেলা, উপজেলা এবং ঢাকা শহরে, তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে। অন্যথায় এরা যদি প্রশাসনে থেকে যায় তাহলে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি সেই রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভবপর হবে না। আয়নাঘর সহ যে সকল জায়গায়, যে সকল বন্দিশালায় ভিন্ন মতের মানুষকে গুম করা হয়, এই বন্দিশালাগুলোকে ধ্বংস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ভিসি প্রক্টরদেরকে সরিয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় এবং একই সাথে কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করতে হবে, শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে হবে এবং শিক্ষার্থীদেরকে তাদের অধিকার চর্চার সুযোগ দিতে হবে। এই সরকারের আমলে অবৈধ ও অন্যায়ভাবে প্রমোশন পাওয়া সুবিধাভোগী সকল যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সরকারি কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। নতুন যে সকল রাজনৈতিক দল আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, আমরা সেই তালিকায় 2 নম্বরে ছিলাম, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য কয়েকটি দল, আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। এই সকল দলকে অনতিবিলম্বে নিবন্ধন দিতে হবে। আওয়ামী লীগ এবং একই সাথে জাতীয় পার্টি এছাড়া যে 14 দলীয় জোট ছিল, এই যে ফেসিবাদ এবং ফেসিবাদের দোসর আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে শুরু করে এই সকল ফেসিবাদের দোসরদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে। সংবিধান
সংসদীয় সংশোধন বিষয়ক কমিটি গঠন করে দিতে হবে। অর্থাৎ যে সংবিধান আওয়ামী লীগ তার ক্ষমতা দখল করার জন্য তার মতন করে তৈরি করেছিল, এই সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান হতে পারে না। এই সংবিধানকে অনতিবিলম্বে সংশোধন করে নতুন সংবিধান তৈরি করতে হবে। প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে নতুনভাবে হাইকোর্ট বিভাগে আপিল বিভাগে বিচারক নিয়োগ দিতে হবে। নিম্ন আদালতে যারা সেখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে ওই জায়গাটা ঢেলে সাজাতে হবে। এই সরকারের আমলে অন্যায়ভাবে আটককৃত সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে সকল শিক্ষার্থী রাজনৈতিক নেতৃত্ব সহ যারাই নিরীহ সাধারণ মানুষ যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই সকল মামলা প্রত্যাহার করতে হবে। কোটা সংস্কার আন্দোলন 2018 এবং কোটা সংস্কার আন্দোলন 2024 এই দুটি আন্দোলনে যে সকল মামলা, সেই মামলায় এখনো পর্যন্ত আমি সহ আমার পাশে আমাদের সহযোদ্ধা মশিউর রহমান আছে, আমাদেরকে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে। আজকেও হাজিরা ছিল। আমরা অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার দাবি করছি। কোটা সংস্কার আন্দোলন 2024কে কেন্দ্র করে প্রায় 5 শতাধিক সাধারণ শিক্ষার্থী এবং জনতাকে এই সরকার গণহত্যা করেছে। আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে এই সংসদ বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে এবং শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াতে হবে। প্রতিটা পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের উপর পরিচালিত গণহত্যা এবং ডাকসু হামলা, আপনারা জানেন যে ডাকসুর ভিপির রুমে কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল সাদ্দাম এবং সঞ্জিত। বিশেষ করে ভারতীয় রয়ের নির্দেশনায় তারা এই তাণ্ডব চালিয়েছিল। যারা পিলখানা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে। হেফাজতে ইসলামের উপর যে নির্মম নির্যাতন হয়েছিল তার বিচার করতে হবে। ডাকসু হামলার বিচার করতে হবে এবং বিহারের যারা নিরীহ ছিল, যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না, তাদের সংখ্যা কয়েক হাজার, তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা নিরীহ ছিলাম, নিরস্ত ছিলাম, আমাদেরকে এই সরকার অন্যায়ভাবে ফাঁসিয়েছে। আমরা এই বিডিআর ভাইদেরকে মুক্তি দাবি করছি এবং একই সাথে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে সাথে নিয়ে। বিভিন্ন আপনার লুটেরা শ্রেণী এমপি ব্যবসায়িক গোষ্ঠী তারা পালিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে, যাতে করে এই ধরনের অন্যায় করতে আর কখনো কেউ সাহস না করে। সর্বশেষ যেটি বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা কখনোই সুরক্ষিত ছিলেন না। আমরা দেখেছি কিভাবে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা বাংলাদেশে যে সকল সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে আমরা তার বিচার দাবি করছি এবং একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এবারে বিভিন্নভাবে সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি যে আন্দোলনকারীরা অনেক সময় ভুল বুঝে সাংবাদিকদের উপর হামলা করেছে। আমরা বলতে চাই আমাদের সকলে মিলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আইন করে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। গণমাধ্যম এদেশের আয়না বা দর্পণ, সুতরাং গণমাধ্যমকে কখনোই দলীয়করণ করা যাবে না। যারা এতদিন মানুষকে গুম করেছে, খুন করেছে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং নতুনভাবে যারা এখন লুটপাট করছে, অন্যায় করছে, সংখ্যালঘুদের উপর হামলা করছে এবং একই সাথে থানা ঘেরাও করছে, পুলিশ প্রশাসনের উপর হামলা করছে, তো এরকম পুলিশের মধ্যে অসংখ্য ভালো মানুষ রয়েছে। সুতরাং আমরা সকল পুলিশকে আমরা কখনোই দোষী বলতে পারি না। সুতরাং এটি বন্ধ করতে হবে এবং একই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রজ্ঞাপনের মাধ্যমে প্রায় 8 মাস চলেছে, তারপরে আন্দোলনটা সমাপ্তি হয়েছে। আর মাঝখানে নাটকীয়তা এবং বলতে গেলে তো লং হিস্ট্রি এত সময় নেই। তো মূল পয়েন্টটা যেটা ছিল, প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েও সেটা বাস্তবায়ন করেনি এবং 30শে জুন যদি আপনার লাইব্রেরি এই এখন ব্যাক ফুটেজ দেখেন যে আমাকে লাইব্রেরির সামনে ফুটবলের মতো মেরেছিল। আমার অপরাধ ছিল যে আমি এই কোটা সংস্কার আন্দোলনের নেতা। তারপর 18 সালে আন্দোলনের পরে 19 সালে ডাকসু নির্বাচন হয়, আমি ভিপি নির্বাচিত হয়েছি। ভিপি নির্বাচন করার পরেও বিভিন্ন জায়গায় গিয়েছি, হামলার শিকার হয়েছি। কারণ দেশে যে একটা ফ্যাসিবাদ ছিল,
তার কালচারটাই তো ছিল যে সেই দলের বাইরে, সেই ভয়েসের বাইরে কেউ থাকতে পারবে না। সেক্ষেত্রে এখন এই যে ছাত্র জনতার যে বিপ্লবের যে বিপ্লবোত্তর বাংলাদেশ, যেটা আপনারা সবাই আমরা প্রত্যাশা করছি যে একটা মানবিক বাংলাদেশ, একটা উদার গণতান্ত্রিক নয়া রাষ্ট্র ব্যবস্থা, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, আদালতের স্বাধীনতা থাকবে, নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার পরিবর্তন করবে। এখনকার যেহেতু পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রী পদত্যাগ করে গিয়েছেন, রাষ্ট্রপতি পার্লামেন্ট ডিসলভ করে দিয়েছেন, এখন আমরা যেটা বলছি যে এখন তো রাজনৈতিক সরকার ক্ষমতা নিলে সেটাতে কেউ সমর্থন দেবে না, কারণ ওই ধরনের ট্রাস্টেড পলিটিক্যাল পার্টি কিংবা বিশ্বাসযোগ্য পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে আমাদের আয়নায় নাই। তাই আমরা বলেছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে, এবং সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান করে আমরা প্রস্তাবনা দিয়েছি যে 15 সদস্য হতে পারে কিংবা 11 সদস্য। অন্যান্য রাজনৈতিক দল সবার মতামত নিয়ে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মতামত দিয়ে ঠিক করবেন। প্রধানের বিষয়ে 3 বাহিনী প্রধান, রাজনৈতিক দল সবাই একমত। এখন আমরা যেটা চাই যে ইন্টারিম গভর্নমেন্টটা আমরা চাই যে এই মুহূর্তে হয়ে যাক, বিকজ এই ইন্টারিম গভর্নমেন্ট না হওয়ার কারণে কিন্তু এখনও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু বাজে অবস্থা। এখন যেটা চলছে অনেকটা আসলে নাবিকহীন জাহাজের মতো পরিণত হয়েছে দেশ। নাবিকহীন জাহাজ তো শৈল্পিক ভাষায় কিংবা এটি সুশীল ভাষায় বলার চেয়ে আমি বিপ্লবের ভাষায় বলতে গেলে, আন্দোলনের ভাষায় বলতে গেলে এখন যেটা চলছে এটি একটা নৈরাজ্য। এই নৈরাজ্য বাংলাদেশে চলবে, এই জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। আমরা হাত পা ভাঙি নাই, রক্তাক্ত হয়নি, বিকজ আমাদের ভীষণটা ছিল একটা সহনশীল বাংলাদেশ হবে। আজকে টেলিভিশন ভবন জ্বালিয়ে দিচ্ছে, ওষুধ কোম্পানিতে আগুন দিচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো আগুন দিচ্ছে। একটা ইন্ডাস্ট্রিতে 5,000, 10,000, 12,000, 13,000 মানুষ, ইন্ডাস্ট্রি যার হোক, কিন্তু ওইখানে তো বিভিন্ন মত পথের মানুষ চাকরি করে, তাদের আপনি বলছেন গণমাধ্যমের স্বাধীনতার কথা। আমরা যদি দেশ টিভির বাস্তবতা তুলে ধরি, 18 জুলাই কিন্তু আন্দোলনের তথ্য তোলার অপরাধে যদি আমরা তৎকালীন সরকারের কথা বলি, কিংবা শিক্ষার্থীদের সঠিক মৃত্যুর তথ্য উপস্থাপন করার জন্য দেশ টিভির মানে ট্রান্সমিশন কিন্তু আধা ঘন্টার মতো বন্ধ ছিল। না, এটা তো বিশেষ করে সত্যিকার অর্থে শুধু দেশ টিভি না, তথ্যমন্ত্রীর নির্দেশে এমনটি ঘটেছিল। গত এই আপনার 15 বছরে এই আওয়ামী ফেসিবাদের রেজিমে কোনো গণমাধ্যম স্বাধীন ছিল। আমি কারাগারে ছিলাম, তো কারাগারে সব পত্রিকা ঢোকে, প্রথম আলো পত্রিকা কারাগারে ঢোকে না, কারণ সরকার নির্দেশন। এবং প্রধানমন্ত্রী তো একটা দেশের নির্বাহী প্রধান, রাষ্ট্রপ্রধান, কতটা বিদ্বেষপূর্ণ মনোভাব থাকলে পার্লামেন্টে দাঁড়িয়ে দুটো পত্রিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে, যে আমি প্রথম আলো ডেইলি স্টার তিনি পড়েন না, পত্রিকার বিরুদ্ধে বিদ্বেষ। সো এটা শুধু প্রথম আলো ডেইলি স্টার না, আর বাকি পত্রিকা এবং সাংবাদিকদের গলায় এটা ফাঁসির রশি পড়াই দিয়েছে, টান দিলেই তোমার মৃত্যু, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। এমন হুমকি ধামকির সম্মুখীন কিন্তু আমাদের সাংবাদিকরাও হয়েছে, বারবার হুমকি ধামকে হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে যদি বলি যে অনিয়ার করার জন্য হুমকি ধামকির সম্মুখীন হতে হয়েছে, দেশ টেলিভিশনের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইখানে এখন সত্যিকার অর্থে আমি যেটা মনে করছি, টু বি অনেস্ট, কিছু কিছু চ্যানেলের ভূমিকাটা এত নগ্ন ছিল, যে কারণে কিন্তু আম জনতা বা আন্দোলনকারী বলেন তাদের একটা ক্ষোভের জায়গাটা ছিল। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ক্ষোভটা যৌক্তিক না, এই কারণে যে একটা চ্যানেল ওই হাউজের পলিসি থাকে, আপনি উপস্থাপক আপনাকে যদি কোশ্চেন সেট করে দেয় যে এর বাইরে কোশ্চেন করা যাবে না, সে আপনি চাইলে করতে পারবেন না, সেখানে উপস্থাপক হিসেবে অনেক ক্ষেত্রে আপনার ভূমিকা থাকে না। কিন্তু সেখানে ফারজানা রূপাদের মতো আবার যারা একেবারেই দলদাস ভূমিকায়, ভিত্তির ভূমিকা অবতীর্ণ হয়, তাদের তো মোরালিটির জায়গা ন্যূনতম নাই যে সাংবাদিকতা করার। তাদের বিষয়ে যদি কারো ঘৃণা প্রকাশের জায়গা থাকে, সেটা আমি মনে করি ন্যায়সঙ্গত। কিন্তু তাই বলে আইন নিজের হাতে তুলে নেওয়া, কোনো অফিস লুট করা, হামলা করা, গাড়ি ভাঙচুর করা, এটা এই বাংলাদেশ আমরা চাই না। রক্তের বদলে রক্ত, হত্যার বদলে এটা আমরা চাই না। লেলিয়ে দেওয়া হতো এইটাই তো, এই যে দেখেন যে বলে যে বন্দুকের গুলি এবং মানুষের মুখের কথা বের হয়ে গেলে নিয়ন্ত্রণ থাকে না, যে এত দাম্ভিকতা, এত দৈত্য দানবীয় প্রধানমন্ত্রী, যিনি এই আন্দোলনের এই দেশ ছেড়ে পালানোর 2 দিন আগেও বললেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। বসুন্ধরা গ্রুপের মালিক শাহ আলম থেকে নাম চেঞ্জ করে আহমেদ আকবর সোবহান সাহেব ব্যবসায়ীদের এই মিটিংয়ে যে দাম্ভিকতার সাথে বলেন শেখ হাসিনার সরকারকে তারা রক্ষা করবেন, পুলিশ প্রধান, র্যাবের ডিজি যখন এই আন্দোলনকারীদেরকে জঙ্গি, মৌলবাদী, বিএনপি জামাত বলে আখ্যায়িত করেন, বিএনপি জামাত কিংবা আমি একটা রাজনৈতিক দল করি গণ অধিকার পরিষদ নামে, আমরাও আন্দোলন করে
রাজনৈতিক আন্দোলন করে কিন্তু গত 17 বছরে এই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে পারেনি। ছাত্র জনতা নেতৃত্ব দিয়ে জাতিকে যখন আহ্বান জানিয়েছে, গ্র্যাজুয়ালি আন্দোলন একটা মোমেন্টাম পেয়েছে। সো এটা তো ছাত্র জনতার আন্দোলন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ধানমন্ডি কিংবা গুলশান বনানীর মতো এই অভিজাত এলাকার নারী পুরুষ কিংবা সবাই নির্বিশেষে রাজপথে নেমে এসেছে। ইভেন শেষ দিকে, শুরুর দিকে তো ছিল না, আমাদের সেলিব্রিটিরাও, অভিনেতা, গায়ক, শিল্পী যেভাবে নেমেছে, এটা একটা গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান হয়েছে। তো এই আন্দোলনকে যেভাবে কালার দেওয়া হয়েছে, ধরেন টক শোতে, 71 টিভিতে কিংবা আরও দু একটা চ্যানেলে, সেটা তাদের প্রতি কিছুটা। দর্শক, আলোচনা এবং দফা শুনে বুঝতে পেরেছেন যে এই 24 ঘন্টার মধ্যে এই দফাগুলো পালন করা দরকার। অবশ্যই আমি বলবো এগুলো দরকার, এবং যেই দফাগুলো দেওয়া হয়েছে এগুলোও কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মানে মনের চাওয়া। কারণ নির্বাচন কমিশন, আমি বিশেষ করে বলি নির্বাচন কমিশন, যেই নির্বাচন কমিশনের মাধ্যমে এই সরকার ক্ষমতা এসেছে, এই নির্বাচন কমিশন আউয়াল কাকুকে কিন্তু অনেক মানুষ বুঝিয়েছে, অনেক জায়গা থেকে অনেক বার্তা দেওয়া হয়েছে, তিনি কিন্তু কারো কথা শুনেন নাই। অনেক বলা হয়েছিল আপনি বলেন আমি পদত্যাগ করছি, বাট তিনি কোনো কিছু করেন না। তিনি নির্বাচন করেছেন এবং তিনি একটা ইন্তিকাল কমিশন হিসাবে পরিচিতি লাভ করেছেন। তো এই নির্বাচন কমিশনের বিচার এবং নুরুল হুদা কমিশনের বিচার অবশ্যই জাতির সামনে করা উচিত। আমি মনে করি জাতির ভোটাধিকার হরণ করার জন্য এই দুই কমিশনের সর্বাত্মক শাস্তি হওয়া দরকার। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।